জনমানুষ বর্জিত নির্জন এক মরুপ্রান্তর, আর সেখানে যদি থাকতে হয় দিনের পর দিন সম্পূর্ণ একা, রোজ করে যেতে হয় একই রকম কাজ জীবন জীবিকার বাধ্যবাধকতায়। আর এই একঘেয়ে জীবনে হঠাৎ করে আবির্ভাব হয় এক সুন্দরী যুবতীর। নিস্তরঙ্গ জীবনে আসে ভরা কোটালের জোয়ারের ঢেউ, বদলে দেয় একঘেয়ে ছন্দে চলা জীবনের স্পন্দন। প্রিয় বন্ধুরা, এমনই একাকী এক ব্যক্তির জীবনের ঘটনা প্রবাহের ওপর 2024-এ সদ্য মুক্তিপ্রাপ্ত এক মালায়ালাম সাইকোলজিক্যাল থ্রিলার মুভি লেভেল ক্রসের কাহিনী এক্সপ্লেন করতে চলেছি আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। কাহিনীর শুরুতে একটি নির্জন মরু অঞ্চল দেখা যায়। চারিদিকে ধুধু মরু প্রান্তর, কোনো জনমানুষের দেখা নেই, কোনো মানুষ তো দূর, কোনো প্রাণীও যেন সেখানে নেই। এখানে আশেপাশে কোনো গ্রাম বা নদী কিচ্ছু নেই, কিন্তু এই মরু প্রান্তরে রয়েছে একটি রেলওয়ে ক্রসিং। বহু দূরবর্তী দুটো গ্রামের মধ্যে সংযোগকারী এক রাস্তার উপর এই লেভেল ক্রসিং। এই লেভেল ক্রসিং এ রক্ষণাবেক্ষণ করার জন্য সেখানে রঘু নামে একজন কর্মী কাজ করে, যে ওই ক্রসিং এর কাছেই একটি ঘরে থাকে আর তার একাকী জীবন কাটায়। সকালে উঠে জল আনতে যায় সেখান থেকে 10 কিলোমিটার দূরে একটি কুয়ায়। সেখান থেকে জল নিয়ে ঘরে ফিরে আসে। ঘরের কাজকর্ম সেরে দুপুরে ট্রেনকে গ্রিন ফ্ল্যাগ দেখিয়ে পাস করায়, আবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। মরুপ্রান্তরে তার একমাত্র সাথী হলো তার একটি গাধা। সেই গাধাটির খেয়াল রাখতে রাখতে রঘুর কিছুটা একাকিত্ব কাটে। এরকমই একদিন রঘু ট্রেন আসার আওয়াজ পেয়ে একটা সবুজ পতাকা নিয়ে দাঁড়িয়েছিল, আর ট্রেনটা পাস হতে থাকলে লক্ষ্য করে ট্রেন থেকে কিছু একটা পড়ছে। ট্রেন চলে যেতেই ধীরে ধীরে রঘু সেখানে যায় আর দেখে একজন মেয়ে সেখানে পড়ে আছে। এটা দেখেতে সে অবাক হয়ে যায়, আর মেয়েটি বেঁচে আছে কিনা দেখার জন্য তার নাকের কাছে সে হাত রাখে। শ্বাস প্রশ্বাস চলছে বুঝতে পেরে সে মেয়েটিকে উঠিয়ে সেখান থেকে নিয়ে তার ঘরে চলে আসে। আর তার ঘরের বিছানায় শুইয়ে রঘু বুঝে উঠতে পারে না যে কি করবে। তার একাকী জীবনে এ কি ধরনের ঘটনা ঘটতে চলেছে। মেয়েটিকে দেখে রঘুর সুপ্ত থাকা কাম প্রবৃত্তি মাথাচাড়া দিয়ে ওঠে। সে মেয়েটিকে কামার্তভাবে স্পর্শ করতে থাকে, আর তখনই মেয়েটির জ্ঞান ফিরে আসে। সে ব্যথায় কাতরাচ্ছিল। রঘু তাকে বলে, তোমাকে রেল লাইনের ধারে পড়ে থাকতে দেখে আমি তোমাকে আমার ঘরে নিয়ে এসেছি, আমাকে তুমি ভুল বুঝো না। আর মেয়েটি রঘুকে তার নাম বলে চৈতালি। চৈতালি রঘুকে জিজ্ঞাসা করে যে আমি কোথায় আছি এবং আমি কিভাবে এখানে এলাম। তো রঘু বলে যে তুমি হয়তো ট্রেন থেকে লাফ দিয়েছিলে, কিন্তু তুমি না মরে বেঁচে গেছো। তুমি কি আত্মহত্যা করতে চেয়েছিলে? কিন্তু চৈতালি বলে যে না, মরার জন্য লাফ দিইনি। আসলে ট্রেনে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হচ্ছিল, আর তাদেরই ঝগড়া থামানোর চেষ্টা করছিলাম, কিন্তু তারাই আবার আমাকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দিল, আর আমি তখন অজ্ঞান হয়ে যাই। রঘু তখন বলে, আপনি কম কথা বলুন, আপনার শরীর খারাপ। এই বলে তাকে সে জল দেয় এবং তার জন্য চা বানাতে থাকে। কিন্তু চৈতালি বলে, আমার চা লাগবে না, আমাকে বাড়ি ফিরতে হবে, আর ওই ট্রেনে আমার হাজব্যান্ডও আছে, আমার জন্য খুব চিন্তা করবে, এজন্য আমাকে ওই ট্রেন ধরতে হবে অথবা পরের স্টেশন পর্যন্ত যেতে হবে। চৈতালির এইসব কথা শুনে রঘু বলে যে এটা তো সম্ভব নয়, ওই ট্রেন তো আর ওই স্টেশনে এখন থাকবে না, আর তোমার হাজব্যান্ড তোমাকে খুঁজতে খুঁজতে হয়তো এখানে চলে আসবে, আর তুমি নিজে নিজে যাওয়ার কথা যদি ভাবো তাহলে হেঁটে যেতে তোমার একদিন লেগে যাবে পরের স্টেশন পর্যন্ত পৌঁছাতে। চৈতালি রঘুর কথা না শুনে সেখান থেকে বেরিয়ে যায়, আর সন্ধ্যা নামতেই তাকে খুব ঠান্ডা লাগতে শুরু করে, আর তার অনেক খিদেও পেয়ে যায়। তৃষ্ণার্ত ক্ষুধার্ত থাকার কারণে আবার সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চৈতালির জ্ঞান ফিরলে সে দেখে যে আবার সে রঘুর বাড়িতেই আছে, কেননা রঘু তার পেছন পেছন গিয়েছিল, আর রঘু জানতো যে ওই জায়গাটা থেকে সে বেশি দূর পর্যন্ত যেতে পারবে না, কারণ সে খুব অসুস্থ ছিল। আর যখন চৈতালির জ্ঞান ফিরল তখন তাকে রঘু বলল যে আমি তো আপনাকে আগেই বলেছিলাম এখান থেকে পালিয়ে গিয়ে কোনো লাভ হবে না, কারণ এখান থেকে অন্য কোনো জায়গা গেলেই দিন শেষ হয়ে সন্ধ্যা নেমে আসবে। তারপর রঘু চৈতালিকে বলে, আপনি একটা কাজ করুন, আজ রাতটা এখানেই থেকে যান, আর কালকে সকাল হলেই এখান থেকে চলে যাবেন। তখন চৈতালি কোনো উপায় না দেখে রাতে সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। তারপর রঘু দুজনের জন্য ডিনার নিয়ে আসে। চৈতালি ডিনারের খাবারের অবস্থা দেখে বলে যে তার খিদে নেই, তাই সে খাবে না। কিন্তু রঘু বলে যে ম্যাডাম, এখানে তো আর কোনো পিৎজা বার্গার এসব পাওয়া যায় না, আর আপনার খিদে পেয়ে থাকলে আমার বানানো খাবারটাই আপনি খেয়ে নিতে পারেন। আপনার শরীরটা একটু ঠিক হবে আর আপনার শরীরে শক্তিও ফিরে পাবেন। কিছু উপায় না দেখে চৈতালি তখন খিদের জ্বালা মেটাতে ওই খাবারই খেয়ে নেয়। ঠিক সেই সময় চৈতালি তার হাজব্যান্ডের কথা ভেবে চিন্তা করতে শুরু করে। তখন রঘু তাকে বলে, আপনি চিন্তা করবেন না, আপনার হাজব্যান্ড কাল সকালেই আপনাকে খুঁজতে খুঁজতে এখানে ঠিক চলে আসবে, আর যদি না আসে তাহলে আপনি নিজেই চলে যাবেন। আর শোবার সময় রঘু তাকে বলে, আপনি বেডে শুয়ে পড়ুন, আর আমি মেঝেতেই শুয়ে যাচ্ছি। কিন্তু চৈতালি এটা শুনে বলে যে না না, আপনি ঘরে শুয়ে পড়ুন, আমি বাইরে শুয়ে যাব। তখন রঘু বুঝতে পারলো যে চৈতালি তার সাথে এক ঘরে শুতে চায় না, তার সঙ্গে থাকতে সে
সে আনকমফোর্টেবল ফিল করছে। তখন রঘু বলে যে না না ম্যাডাম, আপনি ঘরে শুয়ে পড়ুন, আপনার বাইরে ঠান্ডা লেগে যাবে, আর আমি বাইরে শুয়ে যাচ্ছি। আর এটা বলে রঘু শোয়ার জন্য বাইরে চলে যায়। কিন্তু ঘরে চৈতালির ঘুম আসছিল না এটা ভেবে যে রঘু যদি খারাপ লোক হয় আর রাতে যদি তার সঙ্গে কিছু খারাপ করার চেষ্টা করে। অন্যদিকে রঘুরও বাইরে ঘুম আসছিল না ঠান্ডার জন্য, তাই তার গাধার সঙ্গে সে কথা বলছিল বিড়ি খেতে খেতে, যেটা কিনা সে ট্রেনের উপর একটা ছেলের কাছ থেকে ব্ল্যাকে কিনেছিল। এভাবেই রাত কেটে যায়। আর তারপর দিন সকালে রোজকার মতো এই রঘু তার কাজ শুরু করে। আর তখন চৈতালির জন্য চাও করে নিয়ে আসে। চৈতালিকে তখন খুব চিন্তিত দেখাচ্ছিল তার হাজব্যান্ডের জন্য, তাই রঘু তার সঙ্গে গল্প করতে শুরু করে আর বলে সে এখানে প্রায় 10 বছর ধরে কাজ করছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ এখানে আসেনি, আর যখন এলো তাও কিনা একটা অ্যাক্সিডেন্ট হয়ে। এটাও একটা আশ্চর্যজনক ব্যাপার। কিন্তু আমি আপনার থেকে একটি কথা লুকিয়েছি। আসলে আমার কাছে একটি ল্যান্ড ফোন আছে, যেটাতে শুধু ইনকামিং কল আসে। সেখান থেকে আমি ট্রেনের লেট হওয়া বা যাওয়া আসা সম্পর্কে জানতে পারি। যখন ট্রেনের টাইম চেঞ্জ হয় তখনই আমার কাছে ফোন আসে। আর এইবার যদি অফিস থেকে ফোন আসে তাহলে আমি আপনার কথা বলবো অফিসারকে, তারপর কেউ না কেউ আপনাকে এখানে নিতে চলে আসবে। এইসব বলতে বলতে অফিস থেকে ফোনও চলে আসে আর ট্রেনের শিডিউল সম্পর্কে রঘু জানতে পারে। আর তখনই রঘু অফিসারকে চৈতালির সম্পর্কে বলতে যাবে, ঠিক সেই মুহূর্তেই চৈতালি কলটা কেটে দেয় আর বলে যে আমার সম্পর্কে অফিসারকে কিছু বলো না। আসলে আমিও কিছু মিথ্যা তোমাকে বলেছি। আমাকে ট্রেন থেকে কেউ ধাক্কা দেয়নি, আমি নিজেই ট্রেন থেকে লাফিয়ে পড়েছি আমার হাজব্যান্ডের হাত থেকে বাঁচার জন্য। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। রঘু তখন জিজ্ঞেস করে আপনার হাজব্যান্ড আপনাকে কেন মারবে, তাকে ভয় কেন, কেনই বা সে আপনাকে জ্বালাতন করবে? এর উত্তরে চৈতালি তার হাজব্যান্ডের সম্পর্কে বলতে শুরু করে আর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে চৈতালির হাজব্যান্ড সিঞ্চুকে দেখা যায়। এই সিঞ্চু অনেকদিন থেকেই ডিপ্রেশনে ভুগছিল, আর এই সিঞ্চু ছিল আগে থেকেই বিবাহিত, আর তার স্ত্রী আত্মহত্যা করে মারা গিয়েছিল, তাই জন্য সে ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায়। এরপর ডাক্তার চৈতালির সঙ্গে তার সাক্ষাৎ হয়, কেননা চৈতালি ছিল একজন সাইকিয়াট্রিস্ট ডাক্তার, আর তার কাছে সিঞ্চু থেরাপি নিতে যেত। আর তখন ধীরে ধীরে সিঞ্চু ঠিক হয়ে ওঠে। আর তারপর একদিন সিঞ্চু চৈতালিকে বিয়ের জন্য প্রস্তাব দেয়, তাতে চৈতালি রাজি হয়ে যায় আর তাদের বিয়েটা হয়ে যায়। তারপর রঘু জিজ্ঞেস করে যে আপনি তো জানতেন যে ওর একবার বিয়ে হয়েছিল, তারপর আপনি বিয়ের জন্য রাজি কেন হলেন? তখন চৈতালি বলে এই কথা আমার বাবা মাও আমাকে জিজ্ঞেস করেছিল, কিন্তু তখন সিঞ্চুর প্রতি আমার মায়া বেড়ে গিয়েছিল। আসলে মনের দিক থেকে ও খুব ভালো ছিল বলে আমার মনে হয়েছিল, কিন্তু বিয়ের পর ও কেমন জানি বদলাতে শুরু করে, আবার সে ড্রাগস নিতে শুরু করে, আর ওই নেশা করতে করতে ও আবার ডিপ্রেশনে যেতে থাকে আর আমাকে মারধর করা শুরু করে। তারপর আমি ওর কাছ থেকে পালাতে বাধ্য হই, আর দেখো আজ আমি এখানে। এবার সিন আবার প্রেজেন্টে চলে আসে। চৈতালি রঘুকে বাথরুমের কথা জিজ্ঞেস করে। তখন রঘু বলে এই রাজস্থানের মরুভূমিতে আপনি বাথরুম কোথায় পাবেন? তো রঘু যেখানে পর্দা টাঙিয়ে ঘিরে স্নান করে ওই জায়গাটা ওকে দেখিয়ে দেয়। আর কোনো উপায় না থাকায় চৈতালিকে ওখানেই স্নান করতে যেতে হয়, আর রঘু তার জামা কাপড় দেয় চৈতালিকে পরার জন্য। তখন রঘু চৈতালিকে বলে আজকে জল ওইটুকুই ছিল, একজনেরই স্নান করার মতো, আজকে স্নান আপনি করে নিন, আমি আজকে স্নান করব না। এরপর চৈতালি স্নান করে বের হলে রঘুকে তার পরিবার সম্পর্কে জানতে চায়। তখন রঘু বলে আমার বাবা মার মৃত্যুর পর আমি সবকিছু ছেড়ে এখানে চলে এসেছি, আর 10 বছর ধরে এখানেই আছি। চৈতালি তাকে জিজ্ঞেস করে যে তুমি সারাদিন কি কাজ করো, কারণ ওই ট্রেন তো দুবারই আসে যায়। তখন রঘু বলে আমি ভোর 4টেতে উঠি, আর উঠে সকালের কিছু কাজ থাকে সেগুলো করি, তারপর বেলা 3টেই ট্রেনকে সবুজ পতাকা দেখাই আর জল নিয়ে আসি। এইভাবে এইসব কাজে আমার সারাদিন কেটে যায়, এইসব ছাড়া আমার আর কিছু করারও নেই। এরপর রঘু চৈতালিকে জিজ্ঞেস করে আপনি আপনার হাজব্যান্ডের ডিপ্রেশনের অসুখ একবার সারিয়েছেন, কিন্তু দ্বিতীয়বার আর তাকে ঠিক করার চেষ্টা করলেন না কেন? তারপর চৈতালি কিছু বলে আর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আর দেখা যায় যে একদিন যখন চৈতালি বাড়ির কাজে ব্যস্ত ছিল তখন হঠাৎ সে কিছু কাগজ আর একটা ডায়েরি পেয়ে যায়, আর সেইটা থেকে সে জানতে পারে যে সিঞ্চুর ওয়াইফ নিজে আত্মহত্যা করেনি, আসলে সিঞ্চুই তাকে খুন করেছে। সিঞ্চু ছিল একজন সাইকো টাইপের লোক, আর তার স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার চালাতো, আর একদিন তো তাকে মেরেই ফেলে। তারপর চৈতালি বলে যে আমি সবকিছু জেনে ফেলেছি তার ডায়েরি পড়ে, আর এই জন্যই সিঞ্চু তখন থেকে আমাকে মেরে ফেলার প্ল্যান বানাচ্ছিল, আর এই সব কারণের জন্যই আমি এই ট্রেনে উঠে পড়ি আর এখানে লাফিয়ে পড়ি। চৈতালির এইসব কথা শুনে রঘু বলে যে আমিও আমার মা বাবার কথা শুনিনি বলে আজ আমার এই দুর্দশা, আর আপনিও আপনার বাবা মায়ের কথা শোনেননি বলে আপনার আজকে এই অবস্থা। ঠিক সেই সময় আবার ফোন বাজতে শুরু করে। রঘু ফোনটা কেটে দেয় আর চৈতালিকে বলে আমার জীবনে আজ পর্যন্ত কেউ আসেনি, আর আজকে আপনাকে দেখে আমি ট্রেনের সময় সম্পর্কে ভুলেই গিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকবে আর সিগন্যাল দেওয়ার জন্য আমাকে এক্ষুনি যেতে হবে।
বলে রঘু সেখান থেকে চলে যায়। এরপর চৈতালি ওই এলোমেলো ঘরটাকে একটু গোছানোর চেষ্টা করে, তারপর রান্নাঘরে চলে যায় কিছু একটা রান্না করার জন্য। তখন জিনিসপত্র এদিক ওদিক করতে করতে পুরনো একটা নিউজ পেপারের টুকরো খুঁজে পায়, যাতে লেখা ছিল যে একটি পরিবারের 4 জন সদস্য একসাথে মারা গেছে, আর তার সাথে একটি আইডি কার্ডও পায় যেটাতে রঘুর নাম লেখা ছিল, কিন্তু ফটোটা এই রঘুর সঙ্গে মিল ছিল না। আর তারপরেই চৈতালি বুঝতে পারে যে কিছু তো একটা গন্ডগোল আছে। যদি ওই ফটোওয়ালা রঘু আসল হয়, তাহলে এখানে লেভেল ক্রসিং এ গার্ডের কাজ যে করছে সে আসলে কে, আর ওর আইডেন্টিটি নিয়ে ও এখানে কিভাবে আছে। এরকম বিভিন্ন প্রশ্ন চৈতালির মাথায় ঘুরতে থাকে, আর সে ভাবতে থাকে যে আমি একটা সাইকো কিলারের হাত থেকে বাঁচতে চাই, আর একটা সাইকো কি আমার কপালে জুটে গেল। আর কিছুক্ষণ পর যখন রঘু ফিরে আসে, তখন রঘু দেখে যে পুরো বাড়ি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে চৈতালি। আর অবাক হয়ে রঘু লক্ষ্য করে যে চৈতালি একটা ধারালো ছুরি নিয়ে দাঁড়িয়ে রয়েছে রঘুকে নিশানা করে। আর রঘুর নজর পড়ে যায় নিচে পড়ে থাকা পেপার কাটিং এর ওপর, আর একই সঙ্গে ওই আইডি কার্ডটাও সে দেখতে পায়। তারপর রঘু চৈতালিকে বলে, আচ্ছা তুমি যখন আমার সম্পর্কে এতটা জেনেই গেছো, তখন সম্পূর্ণ সত্যিটাও তোমাকে জানতে হবে। ছুরিটা সরাও, আর হ্যাঁ, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। এরপর রঘু তার জীবনের সব ঘটনা চৈতালিকে খুলে বলতে শুরু করে। আর এখানে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর দেখা যায় যে রঘু তার মায়ের সঙ্গে থাকতো, আর একদিন তার মায়ের সঙ্গে সে বিয়ের জন্য একটি মেয়েকে দেখতে গিয়েছিল। আর রঘু সে মেয়েটাকে বলে যে আমি একটি মেয়েকে ভালোবাসতাম, কিন্তু সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। রঘু ওই মেয়েটিকে আরো বলে যে তোমার যদি কোনো বয়ফ্রেন্ড থেকে থাকে তো আমাকে আগেই বলে দাও, তাহলে আমাদের সম্পর্ক নিয়ে আমি আর এগোবো না। কিন্তু সে মেয়েটি হাসতে থাকে আর বলে, আরে না না, আমার আর কারোর সাথে কোনো সম্পর্ক নেই, আর আমি তোমার সাথে বিয়েতে রাজি আছি। তারপর তাদের দুজনের বিয়ে হয়ে যায়। আর বিয়ের কিছুদিন পর রঘুর মা মারা যায়, আর রঘুর বউ একদম একা হয়ে পড়ে। যেহেতু রঘু বাইরে কাজ করত, তাই তার জমি দেখাশোনা করার জন্য আর তার বউ একা থাকার জন্য সে তার এক কাজিনকে ওদের কাছে ডেকে নেয় ওদের কাজে হেল্প করবে বলে, এবং সেই কাজিন তখন ওদের সঙ্গে থাকতে শুরু করে। তারপর দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়, আর তাদের 2টি সন্তান জন্ম নেয়। এইরকম ভাবে তারা সুখে সংসার করতে থাকে। এরপর রঘু একদিন ডিসাইড করে যে সে ভ্যাসেকটমি করিয়ে নেবে, মানে সন্তান না হওয়ার সার্জারিটা করিয়ে নেবে। তাই সে ডাক্তারের কাছে যায়, কিন্তু ডাক্তার তাকে বলে আপনার ভ্যাসেকটমির দরকার নেই, কারণ আপনার শরীরে এমন কিছু অসুবিধা আছে যাতে আপনার বাবা হওয়ার মতন কোনো চান্স নেই, আপনি কোনোদিনই বাবা হতে পারবেন না। এই কথা শুনে রঘু তো আকাশ থেকে পড়ে। রঘু আশ্চর্য হয়ে ভাবতে থাকে ওই সন্তান 2টি তাহলে কার। ভাঙা মন নিয়ে সে বাড়ি ফিরে আসে, আর তার বউ আর তার কাজিনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। আর এইসব দেখে রঘু প্রচন্ড রেগে যায়, আর রঘু তার বউ আর তার কাজিন আর তাদের 2 সন্তানকে একসঙ্গে মেরে ফেলে। ওদের 4 জনকে মারার পর রঘু পুলিশের হাত থেকে বাঁচার জন্য ওখান থেকে এখানে ট্রেনে পালিয়ে আসে। আর এখানে রঘু নামের একজন গার্ড ছিল, তার সঙ্গে সে নিজের সব কথা বলে, তাদের বন্ধুত্ব হয়ে যায়, এবং তারপর সে এখানেই থাকতে শুরু করে দিয়েছিল। কিন্তু কয়েক বছর আগে অসুস্থতার কারণে ওই গার্ড মারা যায়, আর তার আইডেন্টিটি নিয়ে আমি এখানে থাকতে শুরু করি। আসলে আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, আর এখন আমি ওর নামেই এখানে ডিউটি করি, আর এই ব্যাপারে কারোর কাছে কোনো খবর নেই। এরপর চৈতালি বলে যে ওর নাম যদি রঘু হয় তাহলে তোমার আসল নাম কি? তখন রঘু বলে যে তার আসল নাম হলো জর্জ, আর বলে আর আমি কিছুদিন পর জানতে পারি যে আমার বউ আসলে আমার মাকেও মেরে দিয়েছে। এরপর আমার মন ভেঙে যায়, আমি ভীষণ হতাশ হয়ে পড়ি, আর আমি এখানেই থেকে যাই, আমার আর কোথাও যাবার ইচ্ছে নেই। আবার শহরে গেলে পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ারও ভয় আছে। তার দুঃখের কাহিনী শুনে চৈতালিও ইমোশনাল হয়ে পড়ে, আর ওকে সান্ত্বনা দিতে থাকে। সে বলে এসব ঘটনায় তোমার কোনো দোষ নেই, আমি তোমার জায়গায় থাকলে হয়তো আমিও এমনটাই করতাম। কিছুক্ষণ বাদে রঘুকে জল আনতে যেতে হবে, তাই সে বেরোতে যায়। তখন চৈতালি তাকে বলে আজ তোমার বদলে আমি জল আনতে যাব, তুমি তো রোজই জল নিয়ে আসো, তুমি আজ এখানেই থাকো। রঘু বলে অত দূরে তোমার যেতে খুব কষ্ট হবে, তুমি মুশকিলে পড়ে যেতে পারো। কিন্তু চৈতালি তার কোনো কথা শোনে না। সে বলে না, জল আনতে আজ আমিই যাব, আর তার সঙ্গে এই জায়গাটাও আমার একটু ঘুরে দেখা হবে। চৈতালি জল আনতে চলে যায়। রঘু সেখানে তখন একা থেকে যায়। এমন সময় সেখানে আসে চৈতালির হাজব্যান্ড সিঞ্চু। সে তার বউ চৈতালিকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। সে রঘুকে জিজ্ঞাসা করে এখানে কোনো মেয়ে এসেছিল? রঘু বলে কিরকম মেয়ে? আপনার কি মনে হয় এই ধুধু প্রান্তরে কোনো মেয়ে এখানে আসতে পারে? সিঞ্চু তাকে বলে আসলে আমি আমার অসুস্থ বউকে খুঁজে বেড়াচ্ছি, ও মানসিক রোগী, ওর চিকিৎসা চলছিল, তাই ওকে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এসেছি। এই কথা শুনে রঘু তো বেশ অবাক হয়ে যায় আর বলে আপনার বউয়ের কিরকম মানসিক সমস্যা? সিঞ্চু তখন বলতে থাকে, আর ফ্ল্যাশব্যাকে ঘটনাগুলো দেখানো হয়। আসলে চৈতালি কোনো সাইকিয়াট্রিস্ট ডাক্তার ছিল না, সিঞ্চু ছিল আসলে সাইকিয়াট্রিস্ট।
আর তার পেশেন্ট ছিল চৈতালি, যে ডিপ্রেশনে ভুগছিল। ধীরে ধীরে চৈতালি মানসিকভাবে সুস্থ হতে শুরু করে, আর যখন সম্পূর্ণ সেরে যায় সিঞ্চু তখন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কারণ ধীরে ধীরে তাদের মধ্যে তখন প্রেম হয়ে গিয়েছিল। সিঞ্চু এখন রঘুকে বলে, আমার বউ সিজোফ্রেনিয়া অসুখে ভুগছে, যার জন্য তার মানসিক স্থিতি ঠিক নেই। আসলে ও এক প্রকার ভ্রান্তির মধ্যে থাকে, আর বারবার নতুন নতুন কাহিনী বানিয়ে সেটাকেই সত্যি ভেবে নিয়ে সেই রকম ভাবে সে আচরণ করতে থাকে। যেমন ওর এবারের কাহিনীটা হলো যে আমি একজন বিবাহিত পুরুষ যার বউ মারা গেছে, আর তারপর ওর সাথে আমি মিট করি। ও আমার ডাক্তার আর আমি ওর পেশেন্ট, আর আমরা দুজনে বিয়ে করে ফেলি। আর আমি এখন ওর ওপরে অত্যাচার করা শুরু করেছি। আসলে ও ঠিক হয়ে যাওয়ার ভান করছিল। ও বিয়ের দিন পর্যন্ত সুস্থ হয়ে ওঠেনি। ও মিথ্যে বলতো আমাকে যে ও ঠিক হয়ে গেছে, কিন্তু ওর মানসিক সমস্যা কমাতো দূর আরো বেড়ে গিয়েছিল, আরো হিংস্র হয়ে উঠেছিল। আপনি যদি ওকে কোথাও দেখতে পান তো আমাকে অবশ্যই জানাবেন, কারণ ও বাইরে যতই ঘুরবে আশেপাশের মানুষজনের প্রাণের ঝুঁকি ততটাই বাড়বে। এসব শুনে রঘু তো ভীষণ কনফিউজ হয়ে যায়। সে বুঝে উঠতে পারে না সত্যিটা কে বলছে, কার কাহিনীটা আসল। তখন সিঞ্চু তাকে দেখে বলে, আমার মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু লুকোচ্ছেন। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি কি আমার বউকে এইদিকে কোথাও দেখেছেন? রঘু আবার তাকে মিথ্যা বলে না, আমি কোনো মেয়েকে এই এলাকায় দেখিনি বলে সে ঘরের ভেতর যেতে শুরু করে। সন্দেহের বশে সিঞ্চুও তার পেছন পেছন যায়, আর তার নজরে পড়ে ওই ঘরে রাখা তার বউয়ের জামা কাপড়ের দিকে। আর তার বউ এখানে এসেছিল বুঝতে পেরে রঘুকে মারধর করা শুরু করে। বলে, সত্যি করে বল, আমার বউ কোথায়? তুই ওর সাথে কি করেছিস? কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? আমার বউ কোথায়? ওর জামা কাপড় এখানে কি করছে? তুই আমার বউকে কোথায় লুকিয়ে রেখেছিস বল, মিথ্যে কেন বললি আমাকে? এসব বলতে থাকে আর তাদের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। এর মধ্যেই রঘু সিঞ্চুকে অ্যাটাক করে আর রড দিয়ে ওর পায়ে জখম করে দেয়। জখম অবস্থায় সিঞ্চু ওর বউকে ডাকতে থাকে আর বলে, শিখা শিখা তুমি কোথায়? শিখা শিখা বলে ডাকতে থাকে সে। এই নাম শুনে রঘু তো খুব অবাক হয়ে যায় আর বলে, তোমার বউয়ের নাম কি শিখা? ও তো ওর নাম বলেছিল চৈতালি। এটা শুনে সিঞ্চু বলে, না তো, আমার বউয়ের নাম শিখা। চৈতালি তো আমার হসপিটালের ওয়ার্ডেনের নাম, যাকে শিখা মেরে ফেলেছিল, আর এই জন্যই তো পুলিশ তাকে খুঁজছে। আমি ওর চিকিৎসা করে সুস্থ করার জন্যই ওকে খুঁজে বেড়াচ্ছি। একদিন না একদিন পুলিশ তো ওকে ধরবেই আর অ্যাসাইলামে পাঠিয়ে ওর কাউন্সেলিং এর চেষ্টা করাবে। তার আগেই আমি ওর ট্রিটমেন্ট করে ওকে সুস্থ করে তুলতে চাই। এসব শুনে রঘুর মাথা ঘুরতে থাকে। এসব আসলে হচ্ছেটা কি আর বুঝতে পারে না একদিনে আর কত আশ্চর্য ঘটনা তার সামনে আসবে। রঘু আর দ্বিধা না করে সেই দিকে ছুটতে থাকে যেদিকে চৈতালি জল আনতে গিয়েছিল, আর তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার আসল নাম কি বলো, চৈতালি না শিখা? তখন চৈতালি বলে, ও বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমার হাজব্যান্ড এখানে চলে এসেছে আর তোমাকে এসব বলেছে। ওর কথা বিশ্বাস করো না, ও সবাইকে আমার নামে মিথ্যা বলে বেড়ায় যাতে লোকে আমাকে সন্দেহ করে। আমি এখানে মুক্ত আর স্বাধীন অনুভব করছি, কারণ ও আমার সামাজিক জীবনও নষ্ট করে দিয়েছিল। এসব শুনতে শুনতে রঘু আরো কনফিউজ হয়ে যায়। এখনো পর্যন্ত সে স্থির করে উঠতে পারে না আসল সত্য কে বলছে। চৈতালি বলে, যদি আমি আমার হাজব্যান্ডের সামনে যাই তো ও আমাকে আবার মেরে ফেলার চেষ্টা করবে। তুমি আমাকে ওর হাত থেকে বাঁচাও। আমি এখান থেকে দূরে কোথাও চলে যাব যাতে ও আমাকে আর খুঁজে না পায়। আর তারপরেই বলে, না, আমার এখান থেকে যাওয়া মনে হয় ঠিক হবে না, কারণ ও কখনো না কখনো আমাকে তো ঠিকই খুঁজে বের করবে। এজন্য আমি নিজে গিয়ে পুলিশকে সব জানিয়ে দেব, যাতে তারা সত্য জানতে পারে আর আমার হাজব্যান্ডকে তারা অ্যারেস্ট করে নেয়। কিন্তু পুলিশের কথা শুনে রঘু ঘাবড়ে যায়। তার মনে হয় যদি চৈতালির কেসে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ এখানে চলে আসে তো তারা রঘুর ব্যাপারেও সব সত্য জেনে যেতে পারে, যে সে অন্য একজনের বদলে এখানে কাজ করছে। চৈতালি এরপর ঘরের দিকে যায় আর তাকে দেখে সিঞ্চু বলে, শিখা, ভালোই হলো যে তুমি চলে এসেছো। আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি। যা হয়েছে তা ভুলে যাও, তুমি কোনো চিন্তা করো না, তোমার ঘাবড়ানোর কোনো কারণ নেই। চলো তুমি আমার সাথে চলো, আমি তোমার চিকিৎসা করাবো। এইসব বলে সিঞ্চু তার বউকে নিয়ে সেখান থেকে যেতে থাকে। তার যাবার সময় রঘুর হাতে সিঞ্চু কিছু টাকা দেয় আর বলে, বন্ধু, এই টাকাটা রাখো, তোমার কাজে দেবে। রঘু তখন তাকে বলে, স্যার, আমার টাকা চাই না, যদি দিতে চান তো আপনার বউ দিন আমাকে। এমনিতেই আপনি তো তাকে মেরেই ফেলবেন, তার থেকে ভালো যে আমরা দুজনে একসাথে থেকে যাব। জীবনে প্রথমবার আমি কোনো বন্ধু খুঁজে পেয়েছি। সিঞ্চু বলে, আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমার বউ মানসিকভাবে অসুস্থ, তুমি ওর সাথে কিভাবে থাকতে পারবে? আর তাছাড়া আমি আমার বউ তোমাকে দেবই বা কেন? ও এসব বলতে থাকে আর তখনই পাশে পড়ে থাকা রডটা উঠিয়ে চৈতালি সিঞ্চুকে মেরে দেয়। এতে সিঞ্চু মারাত্মক জখম হয়ে যায় আর রঘুর কাছে বাঁচানোর জন্য সে সাহায্য চাইতে থাকে। তখন চৈতালি বলে, আমার উপর কারোর ভরসা নেই, প্রথম থেকেই কেউ আমার কথা বিশ্বাস করে না, যে যার নিজের মতো চলে। এই লোকটা আমাকে মারতে এখানেও চলে এসেছে, যদিও আমি শহরে সবাইকে এর সম্পর্কে বলেছি, কিন্তু কেউ কিচ্ছু করেনি। এসব শুনে রঘু বলে, না চৈতালি, আমি তোমার উপর ভরসা করি, আমরা দুজন একসাথে থাকবো আর আমি তোমার সব কথাও শুনবো। এরপর রঘু রড উঠিয়ে সিঞ্চুকে মারতে থাকে।
সিঞ্চুকে সে খুন করে ফেলে। তারপর তার বডিটা সরিয়ে ফেলার জন্য যখন সে সিঞ্চুর জিনিসপত্রগুলো আলাদা করছে, তখনই সিঞ্চুর পার্সে থাকা একটা স্লিপ খুঁজে পায়। যে স্লিপটা আসলে ছিল একটি হসপিটালের প্রেসক্রিপশন, যেখানে হসপিটালের নাম লেখা আছে ডক্টর রাথোর মেন্টাল হেলথ কেয়ার সেন্টার। ডক্টরের নাম লেখা আছে সিঞ্চু, আর তার পেশেন্টের নাম শিখা। এটা দেখে রঘুর মাথা ঘুরে যায়। ও বুঝে যায় যে ও কত বড় ভুল করে ফেলেছে। আসলে চৈতালির আসল নাম শিখা, আর ও রঘুকে যা বলেছে সবই মিথ্যা। আর সিঞ্চু ওকে যা বলেছে সব সত্যি কথাই বলেছে। এরপর রঘু অবাক হয়ে শিখার দিকে তাকিয়ে দেখে শিখা রড নিয়ে তাকে মারতে আসছে, আর রঘুর কাছে এসে তাকে মারাত্মকভাবে আঘাত করে। এরপরেই আসে মুভির চরম ক্লাইম্যাক্স। পরের সিনে দেখা যায় রঘুকে, যে আহত অবস্থায় আছে, তার মাথায় ব্যান্ডেজ বাঁধা আছে, আর সে তার ঘর থেকে বেরিয়ে আসছে। মানে শেষে রঘুকে মেরে ফেলার আগেই রঘু শিখাকে মেরে দিয়েছে। আর রিভিল হয় এই মুভির সেরা টুইস্ট। ফ্ল্যাশব্যাকে রঘুর জীবনের ঘটনা দেখানো হয়। আসলে শুরু থেকেই যেটা দেখানো হয়েছিল, রঘুর বয়ান অনুযায়ী রঘুর বউ তাকে ধোঁকা দিয়েছে, আর তাই রঘু তাকে মেরে ফেলেছে, আর তার সাথে তার কাজিন আর তার ছেলে মেয়েদেরও মেরে ফেলেছে। কিন্তু প্রকৃত ঘটনাটা এরকম নয়। রঘুর আসলে কোনো ফ্যামিলি ছিলই না। ও একজন মেয়েকে ভালোবাসত, কিন্তু সেই মেয়েটিকে সে জীবনসঙ্গী হিসাবে পায়নি। সেই মেয়েটির সাথে তার বিয়ে হয়নি, তাই ও ধীরে ধীরে ডিপ্রেশনের মধ্যে চলে যায়। মেয়েটির বিয়ের 2 বছর পর রঘু তার পুরো পরিবারকে, ওই মেয়ে আর তার স্বামী আর তাদের 2 বাচ্চাকে মেরে ফেলেছে, আর ভয়ে পালিয়ে নির্জন এই জায়গায় চলে আসে। আর এখানে এসে লেভেল ক্রসিং এ যে গার্ড কাজ করত, যার আসল নাম রঘু, সে তাকে মেরে দেয়, আর নিজে তার জায়গায় ডিউটি করা শুরু করে রঘুর নাম নিয়ে, যাতে কেউ আর তাকে খুঁজে না পায়। রঘু আসলে শিখার থেকেও বড় মাপের সাইকো, যার জন্য এখানে এসে সে বছরের পর বছর ধরে একাই লুকিয়েছিল। তো বন্ধুরা, কাহিনীটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। খুব ভালো থেকো।